কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস আমাকে জোর করে জঙ্গলের মধ্যে নিয়ে আসিস? যদি একবার আমার বাবাকে বলি আমাকে তুই জোর জবরদস্তি জঙ্গলের ভেতরে থাকা পুরনো বাড়িতে নিয়ে গিয়েছিস, তাহলে তোকে তোর পরিবার সহ এই গ্রাম থেকে বের করে দেবে। তোর বাবা তো আমাদের এই গ্রামটাকে নাজেহাল করে ফেলেছেন। তোর বাবাকে তো আর কিছু করতে পারবো না। তোকে এমন কিছু করব যা শুনে পুরো গ্রাম তোকে আর তোর বাবাকে ছি ছি করবে। এই গ্রামে তো তোর বাবা থাকতে পারবো না, এটা তো ভালো করেই বুঝতে পারতেছি। এখন এরকম ক্ষতি আমার করিস না, দয়া করে আমাকে এমন কিছু করবি না। নেহার কথাটা শেষ হতে না হতেই স্বাধীন নেহার শরীরের উপরে থাকা ওড়নাটা টান দিয়ে নিজের হাতে নিয়ে নেয়। তারপরে মুচকি একটা হাসি দিয়ে নেহার দিকে এগোতে লাগে। অন্যদিকে নেহা স্বাধীনকে তার দিকে আসতে দেখে অনেকটা ভয় পেয়ে যায়। স্বাধীনকে এগোতে দেখে নেহা স্বাধীনকে বলতে লাগে, দেখ, তুই যা ভাবছিস তা করার একদমই চেষ্টা করবি না, তাহলে তোকে এখানেই জ্যান্ত পুঁতে রাখবো। হাহা, তোর আর তোর বাবার তেজ কখনো কমবে না। আমার হাতে আটকা রয়েছিস, উল্টো আমাকে আবার ভয় দেখাচ্ছিস। ওয়েট, দেখাচ্ছি তোকে। প্লিজ না, আমার বাবা সবার উপর জুলুম করে, কিন্তু আমি তো কারোর উপর জুলুম করিনি। প্লিজ তুই আমাকে ছেড়ে দে, আমার সতীত্ব তুই নষ্ট করিস না, তাহলে আমি আর কারোর সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। তোর বাবা আমার বোনের দিকে যে এরকম নজর দিয়েছিল, ঠিক তোর দিকে আমি সেই নজর দিয়েছি। বাট তুই চিন্তা কর, তোর বাবা কি রকম দুশ্চরিত্র একটা লোক। দেখ, তুই আর আমি তো একই ক্লাসে লেখাপড়া করি, প্লিজ আমাকে ছেড়ে দে। তুই যেখানে আমাকে নিয়ে এসেছিলি কাউকেই বলবো না। আমি এটা ভালো করে বুঝতে পারতেছি যে তুই আমার কাছ থেকে একবার ছাড়া পেলে তুই গ্রামে গিয়ে তোর বাবাকে আমার নামে উল্টাপাল্টা কথা বলবি। আর কি বললি তুই? হ্যাঁ, তুই কারোর উপর জুলুম করিস না, তাই না? তুই কি ভুলে গিয়েছিস তোর কারণে আমি ঠিকমতো কলেজে গিয়ে ক্লাস করতে পারি না? সব সময় অপমান অপদস্থ করিস। আজ এক ঢিলে দুই পাখি মারবো। কথাটা বলে স্বাধীন পৈশাচিক একটা হাসি রেখা তার মুখে টানে। তারপরে ধীরে ধীরে নেহার দিকে এগিয়ে যেতে লাগে। স্বাধীন তার দিকে যত এগিয়ে আসছে ঠিক ততই নেহা পেছোতে লাগে। হঠাৎ দেওয়ালের সঙ্গে পিঠ ঠেকে যায়। শেষমেশ কোনো কিছু বুঝতে না পেরে নেহা চিৎকার করতে লাগে। এইটা দেখে স্বাধীন মুখে বাঁকা হাসি রেখা টেনে বলে, এত রাতে এখানে কেউ আসবে না। আর তুই হয়তো ভুলে গিয়েছিস এই বাড়িটাকে সবাই ভূতের বাড়ি হিসেবে চেনে। তাই তুই যতই চিৎকার করিস না কেন, কেউ এইদিকে এগিয়ে আসবে না। আচ্ছা ওয়েট। কথাটা বলে স্বাধীন তার ফোনের ফ্ল্যাশব্যাক অন করে তারপরে দেওয়ালের ওপরে ফোন রেখে তারপরে নেহার সঙ্গে জোর জবরদস্তি করতে লাগে। নেহা অনবরত কান্না করতে লাগে। শেষমেশ স্বাধীন হাত থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করতে লাগে, কিন্তু স্বাধীন তো নেহাকে ছাড়তে নারাজ। তারপরে এক এক করে নেহার শরীর থেকে স্বাধীন নেহার জামা কাপড় খুলতে লাগে। নেহার শরীরে বিন্দু মাত্র কাপড় নেই, হাত দিয়ে ঢাকার চেষ্টা করছে। এইটা দেখে স্বাধীন হেসে বলে, তোর বাবার এত তেজ এত দেমাগ সব কোথায় গেল? এখন পালা দেখি আমার কাছ থেকে। তোকে তো আজকে। প্লিজ আমাকে ছেড়ে দে, বিশ্বাস কর, আমার মাথা ছুঁয়ে বলছি, আমাকে ছেড়ে দে। আমি কারোর কাছে গিয়ে তোর নামে নালিশ করব না, প্লিজ। আমি তো বোনের বয়সের, তোর থেকে সিনিয়র। তাহলে কুত্তার বাচ্চা, তোর বাবা কিভাবে আমার বোনের দিকে নজর দেয়? যার বয়স তার মেয়ের মতো তোর বাবা কি এখনো ভালো হবে না? শুনেছি তো যুবক বয়সে গ্রামে তার জন্য থাকা দুষ্কর হয়েছে। তোর বাবার এখন বুড়ো হয়ে গেছে, এক পা কবরে। তাও এখনো তোর বাবার চরিত্র ঠিক হলো না তোর বাবা। তাই তোকে রেপ উচিত শিক্ষা দেব। কথাটা বলে স্বাধীন তার শরীর থেকে শার্টটা খুলতে লাগে। তারপর নেহাকে জোর জবরদস্তি করতে লাগে। অনবরত নেহাকে কিস করছে স্বাধীন, কিন্তু নেহার কোনো রেসপন্স নেই। হঠাৎ স্বাধীনের ঠোঁটে কামড় বসিয়ে দেয় নেহা। এটা থেকে স্বাধীন রেগে গিয়ে নেহাকে ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় লাগিয়ে দেয়। তারপরে নেহার সঙ্গে হারিয়ে যায় এক অবৈধ সম্পর্কের প্রায় 1 ঘন্টা পর। নির্ঘুম পরিত্যক্ত একটা বাড়িতে মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। এমতো অবস্থায় ঘরের ভেতরে সুনসান নিরাপত্তা, শুধুমাত্র দুইটা দেহের শ্বাস প্রশ্বাস শোনা যাচ্ছে। নিহা স্বাধীনের কাছ থেকে ছাড়া পেয়ে তার পোশাক পরিধান করে ঘরের এক কোণায় গিয়ে গুটিসুটি মেরে কান্না করতে লাগে। ঠিক তখনই বাইরে থেকে মানুষ নেহার শব্দ শুনতে পায়। স্বাধীন এইটা দেখে অনেকটা ভয় পেয়ে যায়। তড়িঘড়ি করে পোশাক পরিধান করে নেয়।
ফোনটা হাতে নিয়ে ফ্ল্যাশ লাইট অফ করে রুম থেকে বের হতে যাবে, ঠিক তখনই স্বাধীনের বুকে কেউ একজন জোরে সোরে পাশ দিয়ে আঘাত করে। স্বাধীন মাটিতে লুটিয়ে পড়ে। সামনের দিকে তাকিয়ে দেখে অনেক লোক, হাতে টর্চ লাইট, প্রত্যেকের হাতে বাঁশ। স্বাধীনকে আর নেহাকে একই ঘরে দেখতে পেয়ে আর নেহাকে কান্না করতে দেখে তারা বোঝা যায় কি হয়েছে। এটা দেখে স্বাধীনের কাছে এসে একটা লোককে বলতে লাগে, ছি বাবা, তোমাকে তো অনেক ভালো ভেবেছিলাম, শেষমেশ তুমি কিনা এরকম একটা কাজ করতে পারলে। পুরো গ্রামে তোমার সুনাম রয়েছে, কেউ তোমাকে এখনো দুর্নাম করেনি, আর শেষমেশ তুমি কিনা এমন একটা কাজ করলে। তার কথা শেষ হতে না হতেই পাশ থেকে কিছু ছেলে পেলে এসে স্বাধীনকে লাঠি দিয়ে আঘাত করতে লাগে। স্বাধীনের মাথা ফেটে রক্ত বের হতে লাগে। শরীরের অনেকটা অংশ কেটে গিয়ে রক্ত বের হচ্ছে। ঠিক তখনই লোকটা সবাইকে স্বাধীনকে মারা বন্ধ করিয়ে দিতে বলে। এই থাম তোরা, ও কেন মারিস না, ও এখন মরে যাবে। আর ও তো নেহামা, আমাদের চেয়ারম্যান সাহেবের মেয়ে, আল্লাহ জানে ওর কপালে কি আছে। যদি চেয়ারম্যান একটাবার জানতে পারে তার মেয়েকে রেপ করা হয়েছে, তাও আবার আমাদের গ্রামেই, একটা গরিব ছেলে, তাহলে কি করবে? তোরা আর মারিস না, চল এখন এখান থেকে, চেয়ারম্যান সাহেবের কাছে নিয়ে যাই। অন্যদিকে মেয়েটা সেই যে বের হয়েছিল বিকেলবেলা, বলল বান্ধবীদের বাড়িতে যাবে। এখন তো বিকেল পেরিয়ে রাত 10টা পার হয়ে গেল, কিন্তু মেয়েটার এখনো খবর নেই। তোমাকে কখন থেকে বলছি যাও একটু খোঁজ নিয়ে আসো, যে সাথীদের বাসায় এতক্ষণ কি করছে ও। আরে তুমিও না, কার এমন সাহস আছে আমার মেয়ের দিকে বাজে নজরে তাকানোর? হয়তোবা সাথীদের বাড়িতে দুজন মিলে আড্ডা দিচ্ছে, চলে আসবে, তুমি টেনশন করো না। টেনশন কি আর সাধে করি? তোমার যে চরিত্র আল্লাহই জানে কোন দিন সেই কুফল আমার মেয়ের উপর খাটে। তুমি কি বললে? আমার চরিত্র খারাপ? কেউ যদি এই কথা বলে আমি কি তাকে রাখবো? তাকে তো আমি এই পৃথিবী থেকে চিরতরে বিদায় করে দিব, তার পরিবার সহ। অন্যদিকে স্বাধীন কখনো ভাবতে পারেনি এরকম হবে। ভেবেছিল নেহাকে রেপ করে ভিডিও দেখিয়ে তাকে ব্ল্যাকমেল করবে, কিন্তু তার হলো কই, সবকিছু উল্টো হয়ে গেল। তারপরে স্বাধীনের অবস্থা মারতে মারতে বেগতিক করে ফেলে দেয় ছেলেগুলো। তারপর স্বাধীনকে ধরাধরি করে চেয়ারম্যান সাহেবের বাড়ির সামনে এসে দাঁড় হয়। তারপর জোরে জোরে ডাকতে থাকে, চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব, পাশে আছেন নাকি? বাইরে বের হন, দেখেন কি হয়েছে আপনার মেয়ের। অনেকগুলো লোকের সমাগম আর কথা শুনে চেয়ারম্যান আর তার বউ বাড়ির বাহিরে বের হয়। অনেক মানুষ তার বাড়িতে, আর পাশে তার মেয়ে গুটি সুটি মেলে দাঁড়িয়ে আছে, কান্না করছে অনবরত। তার পাশে একটা ছেলে দুজনের কাঁধের ওপরে হাত রেখে দাঁড়িয়ে আছে, মুখ দিয়ে অনবরত রক্ত পড়ছে। এটা দেখে চেয়ারম্যান কিছু একটা ইঙ্গিত পায়। অন্যদিকে নেহা তার মাকে দেখতে পেয়ে সেখান থেকে দৌড়ে এসে তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগে। নেহার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগে, কিরে মা, কি হয়েছে তোর? এরকম কান্না করছিস কেন? আর এত লোক কেন? আর এই ছেলেটাকে মেরেছে বা কেন? কি হয়েছে? নেহা তার মেয়ের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে অনবরত কান্না করতে লাগে। কি ঠিক তখনই সেখানে থাকা লোকটা নেহার বাবা আর তার মাকে উদ্দেশ্য করে বলতে লাগে, কি আর হবে, যা হওয়ার তাই হয়েছে। আপনার মেয়েকে ওই ছেলেটা রেপ করেছে, জঙ্গলের পোড়া বাড়িতে নিয়ে গিয়েছে। আমরা চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে সেদিকে গিয়ে দেখি নেহা মামনি ঘরের মোড়ে কোনায় কান্না করছে। সেখানে এদেরকে দেখতে পাই, বুঝতে পারি এইসব হয়েছে, তাই ধরে নিয়ে এসেছি। লোকটার কথা শুনে নেহার বাবার আগের অষ্টম পর্যায়ে পৌঁছে যায়। রেগে দৌড়ে সে স্বাধীনের কলার চেপে ধরে মারতে লাগে। মারতে মারতে মাটিতে ফেলে দিয়ে পা দিয়ে মারতে লাগে। অন্যদিকে নেহার চাচা তাদের বাড়ির পাশে হঠাৎ বাড়িতে চেঁচামেচির শব্দ শুনতে পেয়ে সে আসে। দেখতে পায় নেহার বাবা একটা ছেলেকে মারধর করছে। নেহা চাচার গ্রামে অনেক ভালো একটা লোক বলে সবাই জানে। নেহার বাবাকে সবাই যে রকম খারাপ জানে, ঠিক তার উল্টো তার চাচা দৌড়ে এসে নেহার বাবাকে থামিয়ে দিয়ে বলে, কি হয়েছে তোর? এরকম ভাবে ছেলেটাকে মারছিস কেন? দেখছিস না ওর মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে? ছেলেটা তো মরে যাবে। আচ্ছা, এখন কি হয়েছে সেটা আগে বল। কুত্তার বাচ্চা, ওর কত বড় সাহস আমার মেয়েকে নষ্ট করে। আজ ওর একদিন কি আমার একদিন। এই, তুই হাসমতের ছেলে না? তোর বাবাকে তো গ্রাম থেকে বের করে দিতে চেয়েছিলাম। এর প্রতিশোধ তুই বুঝিয়ে আমার মেয়েকে নষ্ট করে নিলি।
কথাটা শুনে স্বাধীন শুয়া থেকে হাসতে লাগে। এটা দেখে নিহার বাবা আরো রেগে গিয়ে মারতে যাবে, ঠিক তখনই নিহার চাচা নিহার বাবাকে সেখান থেকে খানিকটা দূরে নিয়ে গিয়ে দাঁড় করায়। তারপর নিহার বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগে, দেখ, উল্টাপাল্টা কিছু করিস না। তোর তো সামনে আবার নির্বাচন, এটা মাথায় রাখিস। আর আমি বলি কি, এই ছেলেটা যখন নেহা মামুনিকে নষ্ট করছে, এটা পুরো জ্ঞানাম তো জেনে গেছে। তাই বলছি, আমি একটা ভালো পরামর্শ দিই, তুই নেহা মামুনির সঙ্গে ওর বিয়ে দিয়ে দে। কি বললি তুই? আমি এই গ্রামের চেয়ারম্যান, আর আমার মেয়েকে কিনা বিয়ে দেবো একটা গরিব ছেলের সঙ্গে? ওকে আমার মেয়েকে সুখে রাখতে পারবে? আমার মেয়ের প্রত্যেকদিনের হাত খরচ দিয়ে ওদের মতো পরিবার 1 মাস চলে। তুই কি কিছুই বুঝতে পারছিস না? দেখ, আমি যা বলছি তোর আর নেহা মামুনির ভালোর জন্যই বলছি। আমি তো নেহা মামুনিকে ভালো করে চিনি। ও তো গরিবদের অনেক ঘেন্না করে, তারপরেও বিয়ে দিয়ে দে। তো নির্বাচনের তো আর অল্প কিছুদিন বাকি, এতদিন না হয় থাকলো। নির্বাচন শেষ হলে তখন আবার এই ছেলে আর ওর পরিবারকে গ্রাম থেকে তাড়িয়ে দিলেই হবে। এখন যদি নেহা মামুনিকে এই ছেলেটার সঙ্গে বিয়ে না দিস, তাহলে আশেপাশে গ্রামে তোর বদনাম আর তোর মেয়ের বদনাম ছড়িয়ে পড়বে। এতে আর কেউ বিয়ে করতে চাইবে না। অসম্ভব, একদমই অসম্ভব। আমার মেয়েকে ওর সঙ্গে একদমই বিয়ে দেবো না। তুই যা খুশি তাই বল, আগে ওকে মারবো, তারপর ওর পরিবারকে। তারপর নিহার চাচা নিহার বাবাকে বোঝাতে লাগে। নিহার বাবা বুঝতে পেরে স্বাধীনের সঙ্গে নিহার বিয়ে দিতে রাজি হয়। কিছুক্ষণের মধ্যেই পুরো গ্রাম জানাজানি হয়ে যায়। মুহূর্তের মধ্যেই চেয়ারম্যান বাড়ি ভর্তি হয়ে যায় মানুষজন দিয়ে। তারপর নিহার চাচা স্বাধীনকে সেখান থেকে তুলে তাদের বাসায় নিয়ে যায়। তুমি স্বাধীন না? তুমি তো অনেক ভালো ছেলে, তোমার কাছ থেকে এরকমটা আশা করিনি। পুরো গ্রামের মানুষ তো তোমাকে অনেক ভালো নামে চেনে, আর তুমি কিনা শেষমেশ। জানেন স্যার, চেয়ারম্যান আমার বোনকে 1 রাতের জন্য চেয়েছিল। এই কথাটা শুনে তার ভাই কিভাবে ভালো থাকতে পারে বলেন? চেয়ারম্যানের ঘরে তো একটা মেয়ে আছে আমার বোনের বয়সী, আবার আমার বোনের দিকে নজর দেয়, বলে যে আমার বোনকে সে 1 রাতের জন্য চায়। এটা শুনে বাবা চেয়ারম্যানকে অনেক কথা শুনিয়ে দেয়, সকলের সামনে থাপ্পড় পর্যন্ত মারে। তাই রেগে গিয়ে চেয়ারম্যান আমায় বাবাকে বলে যে আগামী 7 দিনের মধ্যে যেন আমরা এই গ্রাম থেকে চলে যাই, না হলে আমাদেরকে এই গ্রাম থেকে সে যেইভাবেই পারুক বের করেই ছাড়বে। বুঝতে পারছি বাবা, তুমি আমাকে এসে বলতে আমি এর একটা সিদ্ধান্ত নিতাম। তুমি এরকম কাজ করলে এতে তোমার পরিবার, তোমার বাবা মার মান সম্মান কোথায় গেল? একবারও ভাবলে না তুমি? নিহার চাচার প্রশ্নের উত্তরে স্বাধীন কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। তারপর নিহার চাচা স্বাধীনকে বলে, যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও। শরীরের যেখানে যেখানে রক্ত লেগে আছে গিয়ে পরিষ্কার করে আসো। তারপর স্বাধীন ওয়াশরুমে যায়, মুখে থাকা রক্ত পরিষ্কার করতে লাগে। হাতে পায়ে অনেক জায়গায় কেটে গিয়েছে। পানি লাগার সঙ্গে সঙ্গে জ্বালা করতে লাগে। এই জ্বালার কাছে তার বোনকে চেয়ারম্যানের উপরস্থাদের কথা শুনে স্বাধীনের মনের যে জ্বালাটা এসেছিল তা এই জানার কাছে তুচ্ছ। প্রায় 5 মিনিট পর স্বাধীন ওয়াশরুম থেকে বের হয়ে দেখে নিহা চাচা একটা প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে। ওয়াশরুমের বাইরে স্বাধীনকে দেখতে পেয়ে নিহা চাচা স্বাধীনের দিকে প্যাকেটটা এগিয়ে দিয়ে বলে, যাও বাবা, ওইখানে কিছু জামা কাপড় আছে, এইগুলা পরে আসো ওই রুম থেকে। কেন স্যার? আর এই প্যাকেটগুলোর ভিতরে কি আছে? সেটা না হয় তুমি গিয়ে প্যাকেটটা খুললেই দেখো। তারপর স্বাধীনের রুমে গিয়ে দরজা লাগিয়ে প্যাকেটটা খুলে দেখে একটা পায়জামা আর শেরওয়ানি। এটা দেখে রীতিমতো অবাক হয়ে যায়। কিছু না বলে স্বাধীন সেগুলো পরে রুমের বাইরে আসে। অন্যদিকে নেহাকে তার মা রুমে নিয়ে যায়, ভালোভাবে সাজিয়ে গুছিয়ে বাইরে নিয়ে আসে, একটা চেয়ারে বসিয়ে দেয়। নেহা এসব দেখে অবাক হয়ে যায় কিন্তু কিছুই বলে না। অন্যদিকে স্বাধীনকে নিয়ে এসে নেহার পাশে একটা চেয়ারে বসিয়ে দেয়। একটু পরে কাজী সাহেব চলে আসে, এক এক করে বিয়ের সবকিছু ফর্মালিটি পূরণ করতে লাগে। অন্যদিকে নেহা আর স্বাধীন তো রীতিমতো অবাক হয়ে যায়, কি হচ্ছে এসব, কিন্তু কিছু বলার সাহস নেই তাদের। এতগুলো মানুষের সামনে নেহাকে যখন কবুল বলতে বলা হয় তখন নেহা বলতে চায় না। একটু পরে কিছু একটা চিন্তা করে কবুল বলে দেয়। যখন স্বাধীনের পালা আসে স্বাধীন বলবে না, নেহার চাচা এসে কানের কাছে কিছু একটা বলে দেয়,
তারপর মোনাজাত ধরে গ্রামবাসী সবাই সেখান থেকে চলে যায়। নেহা সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে তার বাড়ির দিকে দৌড় দেয়, রুমের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। অন্যদিকে স্বাধীনকে যতই দেখছে নেহার বাবা ততই রেগে স্বাধীনকে মারার ইচ্ছে করছে তার। ঠিক তখনই সেখানে আবির্ভাব ঘটে স্বাধীনের বাবা মার। স্বাধীনের বাবা মা দৌড়ে স্বাধীনের কাছে এসে ঠাস ঠাস করে গালে দুটো থাপ্পড় বসিয়ে দেয়। তারপর বড় গলায় চিৎকার করতে করতে বলতে লাগে, তোকে বড় করেছি, লালন পালন করেছি আজকের এই দিনটা দেখার জন্য। পুরো গ্রামে আমার চুলকানি মাখিয়ে দিলে। তুমি একবার চিন্তা করলে না যে এই কাজ করলে আমার আর পরিবারের কি অবস্থা হবে? ঠিক তখনই নেহা চাচা এসে স্বাধীনের বাবাকে থামিয়ে দেয়। স্বাধীনের বাবাকে নিয়ে কিছুটা দূরে গিয়ে বলে, দেখেন, আমি ওইখানে স্বাধীনের বিন্দুমাত্র দোষ দিচ্ছি না। সব দোষ নেহার বাবার, আমার ভাইয়ের। একটা ভাই তার বোনের বিরুদ্ধে কেউ যদি বাজে প্রস্তাব দেয় তাহলে রাগ ওঠাটা স্বাভাবিক। স্বাধীনের জায়গায় আমি হলেও ঠিক একই কাজটা করতাম। এমনিতেই বয়স অল্প, রক্ত গরম, তারপর আবার এরকম কথা বলছে, তাই রেগে গিয়ে এসব করে ফেলছে। ভুল বুঝে। ভুল কিসের ভুল? ওর কি ভুল করার বয়স আছে? তারপর নেহা চাচা স্বাধীনের বাবাকে ভালো করে বোঝাতে লাগে। স্বাধীনের বাবাও বুঝতে পারে তার ছেলে রেগে গিয়ে এই কাণ্ড ঘটিয়ে ফেলেছে। তারপর নেহার বাবার কাছে এসে স্বাধীনের বাবা নেহার বাবাকে উদ্দেশ্য করে বলে, দেখেন, যা তো হয়ে গিয়েছে, আমার ছেলে ভুল করেছে। আপনি শাস্তি না দিয়ে বিয়ে দিয়ে দিয়েছেন আপনার মেয়ের সঙ্গে, এতে আমাদের কোনো অমত নেই। আমাদের ছেলের বউকে আমাদের হাতে তুলে দিন, আমরা নিয়ে যাই। কি অসম্ভব! আমার মেয়ে গিয়ে তোদের বাসাতে থাকবে? তোরা তো থাকিস টিনের ঘরেতে, আর দেখছিস আমার বাসা ছাদ করা বিল্ডিং, বাইরে তোদের টিনের ঘরে গিয়ে আমার মেয়ে ঘুমাবে? এটা কখন আমি হতে দেব না। শুধুমাত্র গ্রামবাসীকে দেখানোর জন্য এই বিয়েটা আমি দিয়েছি। তোরা এই বিয়েটা কি আবার সিরিয়াসলি নিস না? নির্বাচন শেষ হয়ে গেলে তোর ছেলেকে তো শেষ করবই, সঙ্গে তোদেরকেও। তারপর আমার মেয়েকে আমি ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিব। নেহার বাবার কথা শুনে স্বাধীনের বাবা আর মা রীতিমতো অবাক হয়ে যায়। একটা বাবা কিভাবে এতটা জঘন্য হতে পারে? তারপর সেখানে আর স্বাধীনের মা বাবা না থেকে স্বাধীনকে নিয়ে বাসায় চলে আসে। বাসায় আসতে স্বাধীনের বোন এসে স্বাধীনের সামনে দাঁড়িয়ে ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় লাগিয়ে দিয়ে বলে, বাবা মা, আমি তোকে এ শিক্ষা দিয়েছি? নেহা তোর বোনের বয়সী, একসঙ্গে লেখাপড়া করি আমি আর নেহা, আমার বান্ধবী বললেও চলে। কিভাবে তুই এই জঘন্য কাজটা করতে পারলি নেহার সঙ্গে? তাহলে ওই কুত্তার বাচ্চা চেয়ারম্যান কি করে পারলো তোকে প্রস্তাব দিতে? তুই তো ওর মেয়ের বয়সী নাকি, তারপরেও তোকে বাজে প্রস্তাব দেয়। তাই আমি ওর মেয়ের সর্বনাশই করেছি। আর এইখানে সব ভিডিও করা আছে। আমি ভিডিওগুলো ইন্টারনেটে পাবলিশ করে দেব। এরপর পুরো পৃথিবী দেখবে। হয়তোবা গ্রামবাসীর মুখ আটকে দেওয়ার জন্য আমাদের বিয়ে দিয়ে দিয়েছে, কিন্তু বিশ্বের মানুষের মুখ কি দিয়ে আটকাবে তখন চেয়ারম্যান? কথাটা বলে স্বাধীন হা হা করে হাসতে লাগে। স্বাধীনের বোন রেগে গিয়ে স্বাধীনের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে মাটিতে ছুঁড়ে মারে। নিমেষেই ফোনটা টুকরো টুকরো হয়ে যায়। স্বাধীন রেগে স্বাধীনের বোনের দিকে তাকাতেই স্বাধীনের বোন তার গালে ঠাস ঠাস করে দুটা থাপ্পড় লাগিয়ে দিয়ে বলে, নেহা আর চেয়ারম্যানের মেয়ে নয়, এখন তোর বউ। তোর বউকে নিয়ে বাজে কথা বলবে মানুষজন, তখন তো শুনতে অনেক ভালো লাগবে, তাই না? চেয়ারম্যান শুধু গ্রামের লোকজনের মুখ বন্ধ করার জন্য আমাদের বিয়ে দিয়ে দিয়েছে। এই বিয়েটা তো সে তো মানে না। কিছুদিন পর ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে। দেখ, যা করেছিস ভালো করেছিস। এই বিষয় নিয়ে আর তোর সঙ্গে একটা কথাও বলতে চাই না। আর খবরদার, যদি এইসব ভিডিও ইন্টারনেটে দেখি তাহলে আমি নিজের জীবন নিজে দিয়ে দেব। আমার জন্য যেহেতু এত কিছু, তাহলে আমি না থাকলে তো ভালো, তাই না? স্বাধীন তার বোনের এরকম কথা শুনে অনেকটা বাকরুদ্ধ হয়ে যায়। তারপর স্বাধীন তার বোনকে জড়িয়ে ধরে বলতে লাগে। তারপর স্বাধীনের বোন স্বাধীনকে ছাড়িয়ে দিয়ে তার রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। স্বাধীন পেছনে ফিরে তার বাবা মার দিকে তাকাতেই স্বাধীনের বাবা মাও তার রুমে চলে যায়। স্বাধীন তার রুমে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে শেরওয়ানি পায়জামা খুলে নতুন পোশাক পরিধান করে খাটের উপরে গা এলিয়ে দিয়ে ভাবতে লাগে, প্লিজ আপু, তুই আমাকে ক্ষমা করে দে। ছি, তুই এরকম কাজটা কি করে করতে পারলি নেহা? তো তোর বোনের মতো রাগের বশে কি উল্টাপাল্টা করে ফেললি তুই? না, আর কিছু ভাবতে পারতেছি না। কথাটা ভেবেই স্বাধীন এই পাশ ওই পাশ
ফিরতে লাগে, কিন্তু তার কোনো দুই চোখে ঘুম ধরে না। শেষ রাতের সময় স্বাধীন ঘুমিয়ে যায়। পরদিন সকালবেলা স্বাধীন ঘুম ভাঙতেই মিটমিট করে তাকায়, তার পুরো শরীর ব্যথা। কালকে রাতে অনেক মেরেছে ওই লোকজনগুলো। কোনো মতে শোয়া থেকে উঠে বাইরে গিয়ে ফ্রেশ হয়ে নেয়, তারপর রুমে এসে বসে ফোন চাপছিল। অন্যদিন এই সময় স্বাধীনের মা এসে তাকে খাবার খাওয়ার জন্য, কিন্তু আজকে তা পুরোটাই ভিন্ন। অনেক বেলা অবধি রুমে থাকে, কিন্তু খাবার কথা কেউ বলে না। তাই স্বাধীন রুমের মধ্যে আর না বসে থেকে বাইরে আসে। তার মা কাজ করছে। স্বাধীন তার মায়ের কাছে গিয়ে বলতে লাগে, মা, অনেক ক্ষুধা লেগেছে, সময় তো আর কম হয়নি, কিছু খেতে দাও। কিন্তু স্বাধীনের মার উত্তর কোনো জবাব দেয় না এবং স্বাধীনের সঙ্গে কোনো কথাও বলে না। এটা দেখে স্বাধীন অনেক কষ্ট পায়। খাবার টেবিলে গিয়ে খাবার বেড়ে নিজে নিজেই খেতে লাগে। এইভাবে বেশ কিছুদিন পর পার হয়ে যায়, যার বাইরে গেলে অনেকে অনেক কথা বলে স্বাধীনকে। বন্ধুদের সঙ্গেও তেমন একটা মিশতে পারে না, তাই ঘরবন্দি হয়ে থাকে প্রায় 7 দিন। 7 দিন পর স্বাধীন ঘুম থেকে উঠে এখনো তার বাবা মা স্বাধীনের সঙ্গে তেমন একটা কথা বলে না। তারপর খাবার খেয়ে কলেজে চলে যায়। কলেজে বন্ধুদের কাছে গিয়ে আড্ডা দিতে লাগে। স্বাধীন ঠিক তখনই পাশ থেকে নিহা হেঁটে যায়। স্বাধীন নিহার দিকে এক পলক তাকায়, তারপর দৃষ্টি সরিয়ে তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে লাগে। ঠিক তখনই স্বাধীনের একটা বন্ধু হাসতে হাসতে স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা, বুঝলাম না, চেয়ারম্যানের একমাত্র মেয়ে নেহা কখনো তার গায়ে ফুলের টোকাও দেয়নি, আর সেইখানে তুই কিনা নেহাকে উল্টাপাল্টা কাজ করেছিস, আর তোকে ছেড়ে দিল, উল্টো তোর সাথে বিয়েও দিয়ে দিল। ভাবতেও কেমন জানি অবাক হচ্ছে রে, বিশ্বাস করতে পারছি না। আরে ভাই বাদ দে না, নেহার বাবা তো আর কম কারণে আমার সঙ্গে নেহাকে বিয়ে দিয়ে দেয়নি। সামনে তার নির্বাচন, আর নেহা আমার সঙ্গে থাকে না, ও ওর বাসাতেই থাকে, আমি আমার বাসায় থাকি। বোধহয় নির্বাচন শেষ হলে আমাদের উপরে ঝড় যাবে। নির্বাচনের জন্য নেহার বাবা অপেক্ষায় রয়েছে শুধু। অন্যদিকে নিহা ক্লাসরুমে গিয়ে নিরিবিলি স্থানে গিয়ে বসে থাকেন, যেখানে যে মেয়েটা পুরো কলেজটা দাপিয়ে বেড়াতো, এখন তাকে ইনোসেন্ট দেখে অনেকে অবাক হয়ে যায়। অন্যদিকে নেহার বান্ধবীরা নেহার সঙ্গে কথা বলতে আসতেই নিহা তাদেরকে অ্যাভয়েড করে। ঠিক তখনই সেখানে আবির্ভাব ঘটে স্বাধীনের বোনের। নেহার পাশে বসে নেহাকে উদ্দেশ্য করে বলে, সরি রে। হঠাৎ কারো কণ্ঠে নিহা পাশ ফিরে তাকায়, দেখে স্বাধীনের বোন। তারপর নিহা স্বাধীনের বোনকে জড়িয়ে ধরে কান্না করতে লাগে আর বলতে লাগে, তুই সরি বলছিস কেন আমাকে? সরি বলা উচিত তো আমার। আমি যা মনে করি স্বাধীন আমার সঙ্গে ঠিকই করেছে, এটাই আমার প্রাপ্য। আমি ছিলাম, আমার বাবার বদলা আমার উপর দিয়ে নিয়েছে। অবশ্য কোনো ভাই ঠিক থাকতে পারবে না তার বোনের সম্বন্ধে উল্টাপাল্টা কথা বললে। দেখ, আমি আমার ভাইকে অনেক ভালো করে চিনি। ও মোটেও ওই রকম ছেলে না, কিন্তু কিভাবে এই কাজটা করতে পারলো আমি ভেবেও অবাক হচ্ছি। আমি আমার ভাইয়ের হয়ে তোর কাছে ক্ষমা চাচ্ছি। আর হ্যাঁ, তোর বাবা আমার বাবাকে আমার সম্বন্ধে উল্টাপাল্টা কথা বলে বাবা এসে বাসায় বললে স্বাধীন রেগে গিয়ে তোর সঙ্গে ওইসব করেছে। প্লিজ ওকে ক্ষমা করে দিস। আরে আমি তো বললামই ক্ষমা চাইতে হবে না, এটাই আমার প্রাপ্য ছিল। কিরে, তুই আমাকে তুই করে বলি কেন? তুই তো আমার এখন ছোট ভাইয়ের বউ, আমি তো তোর বড়। আমাকে আপনি করে বলবি, আমাকে আপনি করে বলবি, না হলে কিন্তু তোর খবর আছে। স্বাধীনের বোনের কথা শুনে নিহা নিজের অজান্তে হাসি দিয়ে স্বাধীনের বোনকে উদ্দেশ্য করে বলতে লাগে, হয়েছে, তোকে আর আপনি করে বলতে পারবো না। তুই আমার বান্ধবী বান্ধবী থেকে যাবি। তোর ভাইকে বিয়ে করি আর যাকেই বিয়ে করি না কেন, তোকে তো আমি তুই করেই বলবো। তারপর স্বাধীনের বোন আর নেহা দুজনে আড্ডা দিতে লাগে। দেখতে দেখতে ক্লাসের সময় হয়ে যায়। স্বাধীন তার ক্লাসরুমে এসে ক্লাস করতে লাগে। কলেজ ছুটি হলে সবাই বাইরে বের হয়ে গাড়ির জন্য অপেক্ষা করতে লাগে। স্বাধীন ঠিক অপেক্ষা করছিল, ঠিক তখনই স্বাধীনের বোন একটা রিক্সা দাঁড় করায়, এক পাশে বসে পড়ে। স্বাধীন রিক্সাতে উঠতে যাবে, ঠিক তখনই হাত দিয়ে স্বাধীনকে থামিয়ে দিয়ে নেহাকে রিক্সায় তুলে নেয়। এটা দেখে রীতিমতো স্বাধীন ভ্যাবাচ্যাকা খেয়ে যায়, কারণ প্রত্যেকদিন স্বাধীন তার আর তার বোন দুজন একসঙ্গে বাসায় যায়। দেখতে দেখতে সবাই চলে যায়। স্বাধীন রিক্সার জন্য অপেক্ষা করে, কিন্তু রিক্সা পায় না। তারপর হাঁটতে শুরু করে বাসার উদ্দেশ্যে।
হাঁটতে হাঁটতে বাসায় চলে আসে। সোজা তার রুমে যায়। রুমে গিয়ে তো স্বাধীন অবাক হয়ে যায়, কারণ নিহা তার রুমে দাঁড়িয়ে থাকে। স্বাধীনের বই পুস্তকগুলো ঘাটাঘাটি করছিল। পেছন দিক থেকে স্বাধীন হালকা করে কাশি দেয়। ঠিক তখনই নেহা পেছনে ফিরে স্বাধীনকে তার রুম থেকে বের হতে যাবে। ঠিক তখনই স্বাধীন পেছন দিক থেকে নেহার হাত তার সামনে নিয়ে এসে দাঁড় করায়। তারপর নেহাকে উদ্দেশ্য করে বলে, দেখেন আপু, আই এম সরি। আমি আপনার সঙ্গে আসলে সজ্ঞানে ওই কাজটি করতে চাইনি। যখন আমার বোনের উল্টাপাল্টা কথা শুনলাম আপনার বাবা বলেছে, তখন আর নিজের রাগকে কন্ট্রোল করতে পারিনি। যদি পারেন তো প্লিজ আমাকে ক্ষমা করে দিয়েন। স্বাধীনের কথা শেষ না হতেই দুটো থাপ্পড় লাগিয়ে দেয় নেহা। তুই আমার বাবার প্রতিশোধ আমার উপরে নিবি? জানিস পুরো গ্রামবাসী আমাকে আর তোকে কত বাজে নজরে দেখে। আমি তো বাসার বাহিরে বের হতে পারিনি। 7 দিন হলো, আজকেই প্রথম কলেজে গিয়েছিলাম। তারপরেও অনেকে অনেক বাজে কথা বলেছে আমাকে, কিন্তু কিছুই বলতে পারিনি। এখন বিয়ে করেছিস, এখন অন্তত ভালো হয়ে যাস। কথাটা বলে নেহা রুম থেকে চলে যায়। অন্যদিকে নেহার বলা শেষ কথাগুলো তার কানে বাজতে লাগে। বিয়ে করেছে মানে? আর ভালো হয়ে যেতে বলল যে উনি তো এই বিয়ে মানে না, ওনার বাবাও মানেনি। আবার আমাদের বাড়িতে নিশ্চয়ই আপু নিয়ে এসেছে। আচ্ছা ওয়েট, আমি আপুর কাছ থেকে শুনে আসি। না না না, এখন আর যাওয়া যাবে না। নেহা বাড়ি থেকে গেলে তারপর আপুর কাছে গিয়ে জিজ্ঞেস করব। তারপর স্বাধীন তার গায়ে থাকা পোশাক পরিবর্তন করে একটা লুঙ্গি আর শার্ট পরিধান করে নেয়। বাইরে এসে দেখে তার মা, নিহা, স্বাধীনের বোন তিনজনে বসে কি যেন কথোপকথন করছে। স্বাধীনের অনেক ক্ষুধা পায়, তাই তার মাকে উদ্দেশ্য করে বলে, মা অনেক ক্ষুধা লেগেছে আমার, প্লিজ কিছু খেতে দাও। সেই সকালে খেয়েছি, পেটের ভিতরে ইঁদুর দৌড়াচ্ছে। আমি পারবো না, তুই নিয়ে খা। আমি আমার বৌমার সঙ্গে কথা বলছি, এখন আর তোকে খাবার দিতে পারবো না আমি। স্বাধীন তো রীতিমতো অবাক হয়ে যায় তার মার বলার কথা শুনে। বৌমার সঙ্গে আড্ডা দিচ্ছি, যেখানে স্বয়ং চেয়ারম্যান সাহেব তার মেয়ের বিয়ে মানে না। এই বিয়েটা না মানে তাহলে এসব কি? এসব চিন্তা করতে করতে স্বাধীন খাবার শেষ করে নেয়। তারপর স্বাধীনতার রুমে গিয়ে ফোন টিপতে লাগে। ঠিক তখনই তার বন্ধু ফোন করে। স্বাধীন, তুই কোথায় আছিস? জলদি মাঠে চলে আয়। পাশের গ্রাম থেকে ছেলেরা ফুটবল খেলতে চলে এসেছে আমাদের গ্রামের সঙ্গে। তোকে ছাড়া আমরা তো ফুটবল খেলা অচল, তাই আয় জলদি, তাড়াতাড়ি আয়। ওকে, আসতেছি। স্বাধীন ফোনটা কেটে দেয়, মাঠের উদ্দেশ্যে রওনা হয় ফুটবল খেলার জন্য। মাঠে গিয়ে ফুটবল খেলতে লাগে। খেলতে খেলতে অনেকটা সময় পার হয়ে যায়। হঠাৎ স্বাধীনের কাছে এসে তার বন্ধু বলতে লাগে, স্বাধীন, ওই দেখ ভাবি এসেছে, দাঁড়িয়ে থেকে তোর খেলা দেখছে। মানে কি বলছিস তুই? ভাবি? কিসের ভাবি? কার ভাবি? চেয়ারম্যানের মেয়ে নেহা। ওই দেখ, নেহা দাঁড়িয়ে আছে, তোর বোনের সঙ্গে তোর দিকে দেখ তাকিয়ে আছে। তারপর স্বাধীন রাস্তার দিকে তাকায়, দেখতে পায় নেহা আর তার বোন সেইখানে দাঁড়িয়ে আছে। সে এক পলক তাকিয়ে পুনরায় স্বাধীনকে খেলাতে মনোযোগ দেয়। খেলা শেষ হলে রাস্তার দিকে তাকিয়ে দেখে নেহা আর তার বোন নেই, হয়তোবা চলে গেছে। স্বাধীন পেছনে ফিরে তার বাসার দিকে আসতে যাবে, ঠিক তখনই তার বন্ধু বলতে লাগে, ও, তোকে তো বলতেই ভুলে গেছি, খেলাটা কিন্তু বাজিতে খেলেছিলাম, ছাগল বাজি ছিল। যেহেতু আমরা জিতে গেছি, তাই রাতে চলে আসিস, পিকনিক হবে, অনেক মজা হবে। শালা আগে বলিসনি কেন? তাহলে আমি ফুটবল ম্যাচ খেলতামই না। তোদেরকে না কতবার করে বলেছি এই বাজি টাজি খেলবি না, আর আমাকে তো নিবি না তার মধ্যে। আরে আমি তো ভালো করে জানি তুই খেলবি না, তার কারণেই তোকে সত্যি কথা বলিনি। সরি, মাফ করে দে এবারের মতো, সরি। তারপর স্বাধীন সেখানে আয়না থেকে সোজা তার বাসায় চলে যায়। গোসল করে পড়তে লাগে। পড়তে পড়তে অনেকটা সময় পার হয়ে যায়। তারপর রুমের বাইরে সেখানে খাবার খাওয়ার জন্য দেখতে পায় তার মা, বোন সবাই মেঝেতে পাটি পেরে বসে খাবার খাচ্ছে, কিন্তু তাকে কেউ ডাক দিল না। স্বাধীনের অনেকটা খারাপ লাগে। সে ঠিক যেদিকে তাকিয়ে তাদের সামনে দিয়ে চলে যায় বাসার বাহিরে, কিন্তু কেউ কিছুই বলল না। স্বাধীন তার বন্ধুদের সঙ্গে নিয়ে আনন্দ করতে লাগে বক্সে গান ছেড়ে। ঠিক তখনই তার ফোন ভাইব্রেশন হতে লাগে। এটা দেখে একটা রং নাম্বার ফোন রিসিভ করে একে একে অনেকবার ফোন করে স্বাধীন শেষমেশ ফোন রিসিভ করে খানিকটা দূরে গিয়ে, হ্যালো, কে আপনি? দেখছেন না এতবার করে ফোন কেটে দিচ্ছি, তারপরে বারবার ফোন দিয়ে বিরক্ত করছেন।
জামাইকে ফোন দিব, এতে আবার পারমিশন লাগবে নাকি? আজব তো, কে আপনি? আমি কি আপনাকে চিনি না? তার উপর বলছেন জামাই। রাখেন ফোন, পাগল কোথাকার। আপনার তো পাবনায় থাকা উচিত, ভুলবশত আপনার বাবা মা বাড়িতে রেখেছে। কিরে, তুই আমাকে পাগল বললি? আর আমার পাবনায় থাকার কথা, তাই না? আমি কে জানিস? আমি তোর বউ নেহা। মানে আপনি আপু, আপনি আমার নাম্বার পেলেন কোথা থেকে? যেখান থেকে পাই, তোকে সেটা জানতে হবে না। এখন আমার অনেক আম খেতে ইচ্ছে করছে, কোথা থেকে আম আনবি আমার জন্য আমি জানি না। মানে? এখনই আম নিয়ে আমার বাসায় আসবি, আমার অনেক আম খেতে ইচ্ছে করছে। মানে আপু কি বলছে এগুলো? মানুষজন দেখলে কি বলবে? আর তোমাদের বাড়ির নিচেই তো আম গাছ রয়েছে, তাই না? বাড়ি থেকে বের হও, বাহিরে গিয়ে গাছ থেকে আম পেড়ে খাও। আমার আবার আম নিয়ে যেতে হবে কেন তোমাদের বাড়িতে? নেহা কথা ঘুরিয়ে পুনরায় স্বাধীনকে বলতে লাগে। এখন আর আম খেতে ইচ্ছে করছে না। এখন বাজার থেকে আমার জন্য আইসক্রিম নিয়ে আসবি, অনেক আইসক্রিম খেতে ইচ্ছে করছে। যদি না নিয়ে আসিস তাহলে আগামীকালকে তোর আমার আসল চেহারা দেখাবো। আমার আসল চেহারা কি সেটা তো তুই ভালো করেই জানিস। আপু দেখো, আমার কাছে এখন তো টাকা নাই, আমি তোমার জন্য কিভাবে আইসক্রিম কিনে নিয়ে আসবো? আচ্ছা ওয়েট, তোর বিকাশে কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি, তুই আমার জন্য একটা আইসক্রিম কিনে নিয়ে আসবি। কথাটা শেষ করে নেহা ফোন রেখে দেয়। তারপর স্বাধীনের বিকাশ নাম্বারে কিছু টাকা পাঠিয়ে দেয়। স্বাধীন তো রীতিমতো অবাক হয়ে যায়। এত রাতে তাকে নেহা তাদের বাসায় যেতে বলছে, আবার আইসক্রিম নিয়ে যেতে বলল। টাকা নেই, অমনি বিকাশে নগদ 1,000 টাকা পাঠিয়ে দিল। তারপর স্বাধীন তার বন্ধুদের কাছে থেকে বিদায় জানিয়ে বাজারে চলে যায়। দোকান থেকে 3টা আইসক্রিম কিনে নেহার বাসার উদ্দেশ্যে হয়। নেহাদের বাড়ির সামনে এসে দেখে তাদের গেটম্যান 2টা দারোয়ান বসে আছে। কিভাবে বাসার ভেতরে ঢুকবে স্বাধীন বুঝতে পারছে না, তাই পুনরায় নেহাকে ফোন করে। ফোন করতে রিসিভ করতেই ওই পাশ থেকে নেহা বলতে লাগে, কিরে, তোর এত সময় লাগে নাকি? অন্য কোনো মেয়েকে রাস্তায় একা দেখে তাকে নিয়ে আবার জঙ্গলে ভেতরে গিয়েছিস? না আপু, আমি আপনার বাসার সামনে দাঁড়িয়ে আছি, এখন কি করে ভেতরে প্রবেশ করব? কিভাবে প্রবেশ করবে জানিস না? দরজা দিয়ে আয়, মেন দরজা দিয়ে। আমি তোর জন্য অপেক্ষা করছি। দরজার বাহিরে 2জন দারোয়ান দাঁড়িয়ে আছে, আর আমি পারবো না আপনার বাসার ভিতরে যেতে। আপনি বাহিরে এসে আমার কাছ থেকে আইসক্রিম নিয়ে যান। আচ্ছা তাহলে একটা কাজ কর, আমাদের বাসার পেছনে আয়, দেওয়াল টপকে গাছে উঠে আমার ব্যালকনিতে আয়। আপু, আমি তো তোমার রুম কোনটা সেটা চিনি না, ভুল করে আবার যদি তোমার বাবার রুমে প্রবেশ করি তাহলে তো আবার তোমার বাবা আমাকে গুলি করে মারবে। তুই আগে দেওয়ালের উপর দিয়ে ভেতরে প্রবেশ কর, পেছনের দিকের ডান সাইডের রুমটাই আমার। তারপরে স্বাধীন নেহাদের বাড়ির পেছনের সাইডে যায়, দেওয়ালের ওপর দিয়ে ভেতরে প্রবেশ করে। নেহার বলা কথা অনুযায়ী ডান দিকে থাকা রুমে যাওয়ার জন্য গাছ দিয়ে উঠে সোজা বেলকনিতে চলে আসে। রুমের ভেতরের দিকে তাকিয়ে দেখে পুরো রুম অন্ধকার হয়ে আছে। এক প্যাক প্যাক করে রুমের ভিতরে প্রবেশ করে ঠিক তখনই পেছনে থেকে নেহা স্বাধীনকে জড়িয়ে ধরে। এটা দেখে স্বাধীনে এক চিৎকার দিয়ে ওঠে। নেহা ঠিক তখনই স্বাধীনকে তার দিকে করে ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগিয়ে দেয়। প্রায় 5 মিনিট পর নেহার দরজায় এসে তার মা কড়া নাড়তে লাগে। এটা দেখে স্বাধীন অনেকটা ভয় পেয়ে যায়, থরথর করে কাঁপতে লাগে। এটা দেখে নেহা মুচকি একটা হাসি দেয়। ঠিক তখনই দরজার ওই পাশ থেকে নেহার মা বলতে লাগে, কিরে মা, কি হয়েছে তোর? দরজা খোলা, অমন ভাবে চিৎকার দিলি কেন? না মা, কিছুই হয়নি, যাও তো তুমি এখন। না না, আমার একদমই ভালো লাগছে না। তুই তোর রুমের দরজা খোল, আমি দেখি। এখন কি তুমি মেয়ে আর মেয়ের জামায় রোম্যান্স করা দেখবে নাকি? কি? ঠিক তখনই স্বাধীনকে ছেড়ে দিয়ে নেহা তার রুমের লাইটটা অন করে দেখে স্বাধীন এক কোনায় গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। এটা দেখে নেহা হা হা করে হাসতে লাগে। হাসতে হাসতে এক পর্যায়ে নেহা স্বাধীনকে বলে, আমার ভাবতেও অবাক লাগছে, আমি কিনা এই ছেলের হাতে নষ্ট হয়েছি, যে ছেলে সামান্য একটু ভয় পেয়ে গুটিসুটি মেরে কোনায় গিয়ে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। কথাটা বলে নেহা হাসতে লাগে। স্বাধীন অপলক দৃষ্টিতে নেহার হাসি মাখা মুখটা দেখছে। যত স্বাধীন নেহার দিকে তাকিয়ে থাকে ততই দুর্বল হয়ে পড়ে। হাসতে হাসতে নেহা স্বাধীনের কাছে এসে তার হাত থেকে আইসক্রিমের প্যাকেটটা নেয়। অন্যরকম ঘোরের মধ্যে রয়েছে নেহা। স্বাধীনের কাছে আসতেই নেহাকে শক্ত করে জড়িয়ে ধরে, তারপর ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগিয়ে দেয়। প্রায় 5 মিনিট পরে ছেড়ে দিয়ে বলে, ভয়ে
ভীত হওয়া ছেলে জোর করে কিস খায়। এটা বলে স্বাধীন হাসতে লাগে। নেহা স্বাধীনের হাসি দেখে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার হাতে থাকা আইসক্রিমের প্যাকেটটা ছুরি মারে স্বাধীনকে শক্ত করে জড়িয়ে ধরে খাটের উপরে ফেলে দেয়। তারপর স্বাধীনের পুরো শরীর অনবরত কিস করতে লাগে। আপু কি করছো তুমি? প্লিজ ছেড়ে দাও। দেখো আমি তখন তোমার সঙ্গে ইচ্ছে করে করিনি, এর জন্য আমি অনেক লজ্জিত। তুমি যদি বলো যা করতে আমি তাই করব, তোমাকে ডিভোর্স দিয়ে দিতে যদি বলো তাও দিয়ে দিব। প্লিজ ছেড়ে দাও আমাকে। ওই দিন তো অনেক এনজয় করেছিস তুই, আমি শুধু কান্না করেছি, কিন্তু আজ আমি এনজয় করব। কথাটা বলে নেহা স্বাধীনের পুরো শরীর অনবরত কিস করতে লাগে। স্বাধীন তার হাত থেকে বারবার ছোটার চেষ্টা করে আর বলতে লাগে, প্লিজ আপু ছেড়ে দাও, আমি সত্যি ওই দিনের জন্য লজ্জিত, আমি নিজের মধ্যে ছিলাম না। আপু আর যদি আর একবার আপু বলিস তাহলে তোর একদিনকে আমার যে কয়দিন লাগে। আমি তোর বিয়ে করা বউ, এখন আমি তোর আপু নেই, বুঝলি? বিয়ে করে বউ বলে ডাকবি কিংবা নেহা বলে ডাকতে পারিস, এই অধিকার তোকে আমি দিয়েছি। আপু? আবার আপু বলছিস? ও সরি নেহা, দেখেন আপনি তো আমাদের বিয়েটা মেনে নেননি, তাহলে এসব কি? কিছুদিন পর তো ডিভোর্স দিয়ে দিবেন। এই অনিশ্চিত সম্পর্কে চাই না দ্বিতীয়বার আর ফিরতে। আপনার বাবা তো তার মান সম্মান রক্ষার্থে আপনাকে আমার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে। কিন্তু আমি তো তোকে মেনে নিয়েছি, আমার স্বামী হিসাবে চাই, তোর হাতটা ধরেই আমি আগামী জীবনের পথটা চলতে চাই। কিন্তু আপনার বাবা বলল যে নির্বাচন শেষ হয়ে গেলে ডিভোর্স দিয়ে যেতে। তখন আমি তোকে মেনে নিয়েছি, আমার বাবা যা ইচ্ছা তাই বলুক, সেটাতে কোনো কান দিবি না। এখন আর কথা বলবি না, আমাকে তুই স্ত্রীর অধিকার দিবি আর আমি তোকে স্বামীর অধিকার দিলাম। চুপচাপ এখন আমাকে কিস খেতে দে। কথাটা বলে নেহা স্বাধীনের শরীর থেকে এক এক করে কাপড় খুলতে লাগে। স্বাধীন নেহাকে বাধা দিলেও তার পারে না। নিমেষে হারিয়ে যায় দুইজন ভালোবাসার এক গভীরে। প্রায় 2 ঘন্টা পর দুজনের ঘন ঘন নিঃশ্বাস যেন পুরো রুমটাকে গম্ভীর করে ফেলেছে। ঠিক তখনই ফোন বাজতে লাগে স্বাধীনের। স্বাধীন ফোন রিসিভ করতে যাবে, তার আগে নেহা স্বাধীনের হাত থেকে ফোনটা ঝটকা দিয়ে কেড়ে নিয়ে বলে, রাত 1টা বাজে আর এত রাতে তোকে ফোন দেয় কোন বেডি? আমার জামাইয়ের দিকে নজর দেয় দেখি একবার, তার ভয়েসটা শুনি। কথাটা বলে নেহা ফোন রিসিভ করে কানের কাছে ধরতে ওই পাশ থেকে স্বাধীনের বোন বলতে লাগে, রে, এত রাত হয়ে গেছে এখনো বাসায় ফিরিসনি নাকি? ওই দিনের মতো আবার অন্য কোনো মেয়ের জীবনে সর্বনাশ করেছিস তুই। আরে ওই দিন যেই মেয়ের জীবন সর্বনাশ করেছে ওই মেয়েকে আবার সর্বনাশ করছে। মানে কে তুমি? আর স্বাধীনের ফোন তোমার কাছে? আমি তোর জুনিয়র ভাইয়ের সিনিয়র বউ, আর তোর ভাই আমার কাছে আছে, টেনশন করিস না। সকালে বাসায় চলে যাবে, এখন একটু তোর ভাইয়ের সঙ্গে আনন্দ করি। রাখ ফোন, অসময়ে ফোন করে আমাদের মুডটাই নষ্ট করে দিলি। কথাটা বলে নেহা ফোন কেটে দিয়ে পাশে রেখে দেয়। আবার স্বাধীনের সঙ্গে হারিয়ে যায় ভালোবাসার এক অতল গভীরে। অন্যদিকে স্বাধীনের গুণ আনমনে ভাবতে লাগে, কি মেয়ে রে বাবা, কালকে আগে কলেজে যাই, তারপর ওর ব্যবস্থা করব। কথাটা বলেই স্বাধীনের বোন আনমনেই হাসতে লাগে। অন্যদিকে পুরো রাত স্বাধীন আর নেহা এনজয় করতে সকালের দিকে দুইজন ঘুমিয়ে যায়। ঘুম ভেঙে যায় সবার আগে নেহার। ঘুম ভাঙতেই স্বাধীনকে তার বুকের ওপর দেখতে পায়। দেখে ছোট বাচ্চাদের মতো গুটিসুটি মেরে শুয়ে আছে। আর আনমনে নেহা ভাবতে লাগে, কে বলবে এই ছেলেটা কিছুদিন আগে আমার সঙ্গে ওইসব বাজে কাজ করেছে? কি সুন্দর দেখতে, বাচ্চাদের মতো করে শুয়ে আছে। কথাটা বলেই নেহা স্বাধীনের মাথায় হাত বুলিয়ে দিতে লাগে। স্বাধীনের ঘুম ভেঙে যায়। নেহার বুকের উপর আবিষ্কার করে নিজেকে। স্বাধীন তারপর তড়িঘড়ি করে নেহার কাছ থেকে দূরে সরে গিয়ে খাটের থেকে নেমে যায়। দেখতে পায় তার শরীরে বিন্দুমাত্র কাপড় নেই। পাশে তাকিয়ে দেখে কাপড় চোপড় তার সেইগুলো পড়ে নাই। নেহা স্বাধীনের কর্মকাণ্ড দেখে হাসতে লাগে। তারপর স্বাধীন সোজা ওয়াশরুমে চলে যায়, বাইরে বের হয়। তারপর নেহাও চলে যায়। গোসল করে বাইরে বের হয়ে দেখে স্বাধীন তার খাটের ওপর বসে। নেহা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুলগুলো নেহার হেয়ার ড্রায়ার দিয়ে ড্রাইং করতে লাগে। স্বাধীন নেহার দিকে তাকাতেই তার চোখ আটকে যায়। অপলক দৃষ্টিতে নেহার দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে নেহা আয়নার দিকে করে তাকিয়ে আছে। পেছন ফিরে দেখে স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, কি দেখছো এরকম ভাবে তাকিয়ে? রাতে তো যা দেখার সবই দেখে ফেলেছো। এতটুকু তো একটা ছেলে, আমার স্বামী, ভাবতেও কেমন জানি অবাক লাগছে।
এখন রাখেন সেই সব কথা। এখন আমি বাসায় যাব কি করে এই চিন্তা করেন। বাসার সবাই অনেক চিন্তাতে আছেন নিশ্চয়ই। আরে না, তখন তোর বোন ফোন করেছিল, আমি সব কিছু বলে দিয়েছি। তোর মা বাবাকে নিশ্চয়ই বলে দিয়েছে সাথী। কি আপুকে সব বলেছেন? আপু যদি মা বাবাকে বলে দেয় তাহলে আমার তো খবর আছে। আমি নিজেই চলি বাবা মার টাকা দিয়ে, সেই ছেলে কিনা বিয়ে করে বউয়ের সঙ্গে রাত কাটাই। এইটা জানলে তো অনেক রেগে যাবে। আমার মা বাবা তো আপনাকে মেনেই নেয়নি। কে বললো মানেনি? শাশুড়ি মা তো মেনে নিয়েছে। এখন শুধু তোর বাবাকে পটানোর পালা। কিছুদিন পর দেখবে তোর বাবাও পটে গেছে। তারপর সুখে শান্তিতে দুজনে সংসার করব। কিন্তু আমি তো আপনাকে আমার স্ত্রী হিসেবে মানি নাই। যেভাবেই হোক বিয়েটা আমার অমতই হয়েছে। যা হবার ভুল বোঝাবুঝিতে হয়েছে। তারপর আপনি কেন আমার সঙ্গে রাতে এসব করলেন? আর কিছুদিন গেলেই তো আমি আপনাকে ডিভোর্স দিয়ে দেব। এসবের কোনো মানে নেই। আর হ্যাঁ, একটা পিল খেয়ে নেন। চাই না এই অনিশ্চিত সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আবির্ভাব ঘটুক। স্বাধীনের কথা শুনে নেহা তার অজান্তে চোখ বেয়ে পানি বের হতে লাগে। অন্যদিকে স্বাধীন কথাটা বলে রুমের মধ্যে আর না দাঁড়িয়ে সোজা ব্যালকনি দিয়ে গাছ দিয়ে নিচে নেমে দেওয়ালের উপর দিয়ে বাইরে গিয়ে সোজা বাসার উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে নেহা ড্রেসিং টেবিলের সামনে চুলে হাত দিয়ে আনমনেই ভাবছিল, কি বললো স্বাধীন আমাকে মেনে নেবে না? এই নষ্ট দেহকে ভোগ করবে। ও নষ্ট করেছে, ওকেই ভোগ করতে হবে। ও বোধহয় ভুলে গেছে আমি চেয়ারম্যানের মেয়ে। আমার বাবার কাছে যা চেয়েছি তাই পেয়েছি। এইটা লাস্ট বার আমি আমার বাবার কাছে তোকে চাইবো, দেখি না দিয়ে কোথায় যায়। আর তোকে তো আমি আমার মায়ে ফেলেই ছাড়বো। কথাটা আর আনমনেই ভেবেছিল নেহা। ঠিক তখনই তার দরজায় কড়া নাড়ার শব্দ আসে। নেহা গিয়ে দরজা খুলে দেখে তার মা দাঁড়িয়ে আছে। তারপর নেহার মা বলতে লাগে, কি রে মা, তুই রুমের মধ্যে একা, রাতে না বললি স্বাধীন বাবা এসেছে তো কোথায় দেখতে পারছি না তো? বাবার ভয়ে পালিয়ে গেছে। যদি ধরতে পারে তাহলে তো ওর অবস্থা খারাপ করবে। এটা ভেবে ব্যালকনিতে যে গাছটা আছে না, ওইটা দিয়ে নেমে চলে গেছে। শোন মা, একটা কথা বলি, তোর বাবা কেমন এটা তো তুই ভালো করেই জানিস। তোর বাবা নিজের স্বার্থের জন্য যে কোনো কিছু করতে পারে। আগামীকাল দেখলাম কার সঙ্গে যেন কথা বলছে তোর বিয়ে নিয়ে। কথা শুনে যা বুঝতে পারলাম, তোর সঙ্গে এমপির ছেলেকে বিয়ে দেবে। এমপি যখন আত্মীয় হবে তখন তোর বাবা যে কোন উপায়ে চেয়ারম্যান হতে পারবে এটা নিয়েই তাকে আর দ্বিতীয়বার ভাবতে হবে না। কিন্তু মা, আমি তো স্বাধীনকে ভালোবেসে ফেলেছি। ওর সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে। তাহলে দ্বিতীয়বার বিয়ের কথা উঠছে যে? এমপির ছেলে আগে অনেক কয়েকটা মেয়েকে বিয়ে করেছে, তুই হবি তার আরেকটা বউ। এমপি একটা নিয়ে কোনো ধারে না। তোর বাবা সব কিছু বলেছে, তাতেও তিনি রাজি। আমি বলি কি, তুই স্বাধীন বাবাকে সব কিছু বলে ডিভোর্স দিয়ে দে, এতেই তোর ভালো হবে। কেউ না আমাকে চিনুক মা। তুমি তো ভালো করে চেনো আমি এক কথার মেয়ে। মুখ দিয়ে যেহেতু একবার বলেছি আমি স্বাধীনকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না, তাহলে বুঝে নাও যে আমি তাকেই বিয়ে করব। আর বাবার কথা বললে, তাই না, এমপির ছেলের সঙ্গে আমাকে বিয়ে দেবে সেই চিন্তা বাবাকে মাথা থেকে ছেড়ে ফেলতে বলো। মরে যাব তাও স্বাধীনকে ছাড়া দ্বিতীয় কাউকে বিয়ে করতে পারবো না। কথাটা বলেই নেহা তার বইপত্র গোছাতে লাগে। নেহার মা দরজার কাছে দাঁড়িয়ে থেকে ভাবতে লাগে, আল্লাহই জানে সামনে কি অপেক্ষা করছে। দুজনেই তো বদমেজাজি, রাগী। কে জিতবে কে হারবে? নিচে খাবার টেবিলে তোর বাবা অপেক্ষা করছে, আয় খেয়ে নিবি, তারপর কলেজে যাস। কথাটা বলে নেহার মা দরজার কাছ থেকে চলে যায়। তারপর নেহা সোজা খাবার টেবিলে আসে খাবার খাওয়ার জন্য। খাবার খাচ্ছিল, এর মতো অবস্থায় নেহার বাবা নেহাকে প্রশ্ন করে, কালকে রাতে স্বাধীন কি তোর সঙ্গে তোর রুমে ছিল? হঠাৎ নেহা তার বাবার কাছ থেকে এরকম প্রশ্ন আশা করেনি। খাবার খাওয়া অবস্থায় মাথা দিয়ে হা বোঝায়, দেখ, তোকে তো আগেই বলেছি এই বিয়েটা শুধুমাত্র আমার মান সম্মান বাঁচানোর জন্য দিয়েছি, এছাড়া বেশি কিছু না। আর তোরও তো এই বিয়েতে মত ছিল না, তাহলে এইসব কি? দেখ, তোর মা হয়তো বা বলেনি, আমি তোর বিয়ে ঠিক করে রেখেছি এমপির ছেলের সঙ্গে। তোর বিষয় সব জানার পরও রাজি হয়েছে তোকে বিয়ে করার জন্য। এটা আমার সৌভাগ্য বললেও চলে। তো আমি চাই না তুই আমার কথার উপর কথা বলিস। বাবা, আমি স্বাধীনকে বিয়ে করেছি, ও আমার স্বামী। আমি দ্বিতীয়ত আর কাউকে বিয়ে করতে পারবো না। তখন হয়তো রাগের মাথায় উল্টোপাল্টা কথা বলেছি, ওকে মেনে নিতে পারবো না। কিন্তু এখন আমি ওকে স্বামী হিসেবে মেনে নিয়েছি।
তোমার এতে অমত থাক, এটা আমার দেখার বিষয় না। আর তোমাকে এখন বাবা বলতেও আমার ঘৃণা হয়। তুমি আমার সঙ্গে দ্বিতীয়বার কথা বলবে না। কথাটা বলে নেহা খাবার প্লেটে মাঝখানে রেখে হাত ধুয়ে তার রুমে চলে আসে। তারপর কলেজের উদ্দেশ্যে রওনা হয়। নেহা অন্যদিকে স্বাধীন বাসায় মেন দরজায় উকিঝুঁকি মেরে ভেতরে প্রবেশ করতে যাবে, ঠিক তখনই পেছন থেকে স্বাধীনের গলা চেপে ধরে তার বোন স্বাধীন। পেছনে তাকিয়ে দেখে স্বাধীন। আপু, তোর আবার কি হলো? আমার কলার ধরলি কেন? যেতে দে আমাকে। আগে এটা বল যে তুই কালকে রাতে কোথায় ছিলি। দেখ, তুই অনেক ছোট্ট একটা ছেলে, তোর থেকে অনেক সিনিয়র নেহা। আগে কলেজে যাই, তারপর ওর ব্যবস্থা করছি। কিন্তু তোর কথা যদি বাবা মাকে বলি যে তুই নেহার সঙ্গে ছিলি কালকে রাত ভোর, তাহলে কি হবে তোর একবারও ভেবেছিস? তোকে এই বাড়ি থেকে বের করে দেবে। আমি বলি কি, তুই একদমই নেহার কাছাকাছি যাবি না। কিছুদিন গেলে ওকে ডিভোর্স দিয়ে দিস, আর তোকে এই গ্রামেও থাকতে হবে না, তোকে শহরে পাঠিয়ে দিব। স্বাধীন অনবরত তার বোনের কথাগুলো শুনতে লাগে। ঠিক কিছু কথা ভালো লাগলেও আবার অনেক কথা খারাপ লাগে। তারপর সোজা তার রুমে চলে যায়, জামা কাপড় নিয়ে গোসল করতে চলে যায়। গোসল করে রুমে এসে খাবার দাবার না খেয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। স্বাধীন কলেজে গিয়ে গেট দিয়ে ভেতরে প্রবেশ উম, করতে যাবে, ঠিক তখনই পাশ থেকে নেহা স্বাধীনকে ডাক দিয়ে বলে, চলো, আজকে আর ক্লাস করতে হবে না, অনেক ক্ষুধা পেয়েছে। বাবার সঙ্গে রাগারাগি করেছি, তাই কিছু খাইনি। চলো রেস্টুরেন্টে যাই। তোকে দেখেও তো মনে হচ্ছে না কিছু খেয়েছিস। না আপু, সরি। নেহা, আমার ইম্পর্টেন্ট ক্লাস আছে, আমি যেতে পারবো না। আপনি যান। আর হ্যাঁ, আপু বলেছে আপনার কাছ থেকে দূরে দূরে থাকার জন্য, তো আমি চাই না আপনার সঙ্গে থাকতে। যদি আপু দেখতে পারে তাহলে বাবা মাকে বলে দেবে যে আমি আপনার সঙ্গে আগামীকাল রাতে রয়েছিলাম। তখন বাবা মা আমাকে খারাপ ভাববে আর অনেক মারবে। হায়রে কপাল, এইটুকু ছেলের হাতে নষ্ট হয়েছি। যে ছেলে নিজের স্ত্রীর সঙ্গে রাতে থাকবে, সেটা আবার যদি মা বাবা জানতে পারে তাহলে তাকে মারবে। এই কথা ভেবে কিনা আমার কাছ থেকে দূরে দূরে থাকবে। আর কে বলেছে বললি সাথী? ওকে একবার দেখি, তারপর ওর একদিন কে আমার একদিন। আমার জামাইয়ের কাছ থেকে আমাকে দূরে রাখতে চাই? দেখে না আপু, একদমই আজে বাজে কথা বলবেন না। আমার আপু অনেক ভালো, আর সে যা বলেছে ভালোই বলেছে। কথাটা বলে সাথে নিয়ে সামনে থেকে তার ক্লাসের রুমের উদ্দেশ্যে চলে যায়। অন্যদিকে নেহা রেগে ফুঁসে একাকার। যদি সাথীকে সে পায় তাহলে ওকে একদম মেরে তক্তা বানিয়ে ফেলবে। কথাগুলো ভাবছিল আর রাগে ফুঁসছিল। নেহা ঠিক তখনই স্বাধীনের বোন কলেজে প্রবেশ করে। এটা দেখে নেহা দৌড় দেয় তাকে ধরার জন্য। নেহাকে আসতে দেখে স্বাধীনের বোন দৌড় লাগায়। দৌড়াতে দৌড়াতে বটগাছের নিচে গিয়ে দাঁড় হয় স্বাধীনের বোন। তারপরে নেহা গিয়ে সাথীর চুল চেপে ধরে বলতে লাগে, সাত চুন্নি, তুই তোর ভাইকে কি বলেছিস আমার কাছ থেকে দূরে দূরে থাকার জন্য? আমি ওর স্ত্রী, আমার কাছ থেকে দূরে দূরে থাকতে যাবে কেন? দেখ, আমি তোর বড়, আমার চুল ধরছিস? তোর শরম করছে না? ছাড়। দেখ, কলেজে সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে, তখন আবার উল্টাপুল্টা কিছু ভাববে। যা ভাবার তাই ভাবুক। আগে বল, তুই স্বাধীনকে আমার কাছ থেকে দূরে দূরে থাকতে বলেছিস কেন? দেখ, আমি চাই না আমার ভাইয়ের ক্যারিয়ারটা নষ্ট হোক। তুই ওকে বিয়ে করেছিস, স্বামী হিসেবে মেনে নিয়েছিস, ঠিক আছে, কিন্তু ওর বয়সটা একবার দেখ, অনেক ছোট। এই বয়সে ওর লেখাপড়া আর ক্যারিয়ারের দিকে ফোকাস দেওয়া উচিত। তো আমি চাই না তোর উপরে স্বামীর অধিকার খাটাক আর তোকে নিয়ে সারাক্ষণ চিন্তা করুক। ও সুন্দর একটা ভবিষ্যৎ পড়ে আছে, তাই বলেছি তোর কাছ থেকে দূরে দূরে থাকার জন্য। আচ্ছা ঠিক আছে, কিন্তু সত্যি করে একটা কথা বলবো তোকে, তোর ভাইকে আমার অনেক আগে থেকেই পছন্দ। প্রথম যখন তোর সঙ্গে দেখি কলেজ গেট দিয়ে কলেজের ভেতরে প্রবেশ করছে, তখন থেকেই, তবে কখনো বলতে পারিনি তোর ভাইকে কতটা ভালোবাসি। যদি তুই উল্টাপাল্টা কিছু ভাবিস, সেই কারণেই তো তোর ভাইকে এত কেয়ার করতাম। যখন মেয়েদের সঙ্গে কথা বলতো তখন ওকে শাস্তি দিতাম। মাঝে মাঝে তোর কাছ থেকে ফোন নিতাম তোর ভাইয়ের নাম্বারটা নেওয়ার জন্য, কিন্তু তোর ফোনে সেভ করাই ছিল না। অনেক চেষ্টা করার পরও নিতে পারি নাই। তার মানে তুই আমার ভাইকে অনেক আগে থেকেই পছন্দ করিস, কিন্তু কখনো বলিসনি? এই তো, আচ্ছা ঠিক আছে, যদি আমার ভাই তোকে ভালোবাসে তাহলে তোদের সম্পর্কের মধ্যে আমি দেওয়াল হয়ে দাঁড়াবো না। উল্টো যেভাবেই হোক আমি আমার বাবা মাকে রাজি করিয়ে তোকে আমার বাড়িতে আমার ভাইয়ের বউ করেই নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে তোর ভাইকে ভয় দেখানো যাবে না আমার কাছে আসা কিংবা না আসা নিয়ে, ঠিক আছে?
বুঝতে পারছি কুর্তি, এখন তো অন্তত থাম। আর তোকে কিন্তু এর জন্য পস্তাতে হবে। সকলের সামনে আমার চুল ধরেছিলি। একবার আগে আমার বাসায় বউ করে নিয়ে যাই আমার ভাইয়ের, তারপর তোকে দিয়ে আমার জামা কাপড় থেকে শুরু করে সব কিছু দেওয়াবো। মনে রাখিস কথাটা। আমার বয়েই গেছে তোর জামা কাপড় ধোয়ার জন্য, দেখিস উল্টো তোর বাসায় গিয়ে পায়ের উপর পা তুলে খাবো আর তোকে দিয়ে আমার সবকিছু পরিষ্কার করাবো। তারপর স্বাধীনের বোন আর নেহা দুজনে মিলে দুষ্টামি ফাজলামি করতে থাকে। অবশ্য স্বাধীনের বোন আর নেহা ছোট থেকেই অনেক ভালো বান্ধবী। মাঝে মাঝে নেহার বাবা যখন স্বাধীনের বোনকে দেখতো তার মেয়ের সঙ্গে, সে থেকে স্বাধীনের বোনের দিকে কুদৃষ্টিতে তাকাতো নেহার বাবা। অবশেষে নেহার বাবা স্বাধীনের বাবার কাছে তার মেয়ের সম্বন্ধে দিয়ে ফেলে। তারপর স্বাধীনের বাবা গিয়ে বাসায় রাগে ফুঁসতে লাগে। সবাই যখন জিজ্ঞেস করে কি হয়েছে, তখন স্বাধীনের বাবা সবকিছু ঠিক ঠিক বলে দেয়। এটা শুনে স্বাধীন অনেক রেগে যায়। তখনই বাসা থেকে বের হয়, রাস্তা দিয়ে চেয়ারম্যান বাড়ির দিকে যেতে লাগে। ঠিক তখনই রাস্তায় দেখা হয় নেহার সঙ্গে। তারপর নেহাকে দেখতে পেয়ে স্বাধীনের মাথায় উল্টাপাল্টা চিন্তা আসে। তারপর নেহাকে নিয়ে জঙ্গলে চলে যায়। তারপর কি হলো সব তো জানেন। এখন বর্তমান স্বাধীন ক্লাসরুমে বসে থেকে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। ঠিক তখনই ক্লাসে উপস্থিত হয় স্যার। এক এক করে স্বাধীন প্রত্যেকটা স্যারের ক্লাস করতে লাগে। কলেজে ছুটি হওয়ার পর কলেজ গেটের সামনে দাঁড়িয়ে থাকে গাড়ির জন্য। ঠিক তখনই নিহার গাড়ি এসে দাঁড় করায় স্বাধীনের সামনে। গাড়ির ক্লাস নামিয়ে নেহা হালকা মুড বের করে স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, গাড়িতে উঠে বস, তোর সঙ্গে কিছু জরুরি কথা আছে। না, যদি আপু দেখতে পায় আপনার গাড়ি করে কোথাও যাচ্ছি, তাহলে বাবা মার কাছে গিয়ে সব বলে দেবে যে আমি আপনার সঙ্গে রাতে আপনার বাসায় থেকেছি না। আপনি যান, আপনার সঙ্গে আমার কোনো জরুরি কথা নেই। দেখ ভালোই ভালোই বলছি, গাড়িতে উঠে বস, না হলে তোর কিন্তু খবর আছে। স্বাধীন নেহার ধমক খেয়ে চুপসে যায়। তারপরে গাড়ির দরজা খুলে ভেতরে প্রবেশ করে। নেহা গাড়ি চালিয়ে একটা নিরিবিলি স্থানে গিয়ে গাড়ি দাঁড় করায়। গাড়ি দাঁড় করাতেই স্বাধীন নেহার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায়। এটা দেখেই নেহা স্বাধীনকে একটা চোখের ইশারা দিয়ে চুপ থাকতে বলে। তারপর গাড়ির গ্লাস উঠিয়ে দিয়ে গাড়ি স্টার্ট বন্ধ করে স্বাধীনের দিকে এগিয়ে যেতে লাগে। নেহা নেহাকে তার দিকে এগিয়ে আসতে দেখে আমতা আমতা করে বলতে লাগে, আপু, ও সরি নেহা, প্লিজ আমার দিকে এইভাবে এগিয়ে আসবেন না। আপনার মতো আমার একদমই ঠিক লাগছে না। প্লিজ ছেড়ে দেন, আমাকে যেতে দেন, বাসার সামনে নামিয়ে দেন। তোকে তো যেতে দেওয়ার জন্য আর জোর করে গাড়ির ভেতর প্রবেশ করায়নি। আজ গাড়ির ভেতর এনজয় করব, শুনেছি নাকি অনেক মজা হয়। কথাটা বলেই নেহা দুষ্টুমির একটা হাসি দেয়। অন্যদিকে স্বাধীনের ভয়ে ঘামতে লাগে। গাড়ির ভেতরে এসি চলছে, তারপরেও গা ঘামছে। ঠিক তখনই দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজা লক করে দিয়েছে নেহা। স্বাধীনকে দরজা খোলার চেষ্টা করতে দেখে নেহা হাসতে লাগে। অযথা চেষ্টা করে কোনো লাভ নেই, দরজা খুলবো না। এর থেকে আমি যা যা করি তুই তাই তাই কর। প্লিজ আপু, আমাকে যেতে দাও, তোমার পায়ে পড়ছি। তোকে যেতে দেবো, কিন্তু একটা শর্তে। যদি শর্তে রাজি হস তাহলে তোকে কিছুই করব না। তোর বাসার সামনে তোকে নামিয়ে দিয়ে আমি চলে যাব। আচ্ছা আপু, ও সরি নেহা, আপনি যা বলবেন সেই শর্তে রাজি আছি আমি। প্রথমত তোর বোন যা বলেছে সে কথা অনুযায়ী চলা যাবে না। আমি যা যা বলবো সে কথা অনুযায়ী চলবে, না হলে তোর নামে আমি আবার আরেকটা দুর্নাম বের করব। তখন দেখবি তোর বাবা মা তোকে এমনিতেই আর বাড়িতে রাখবে না। আর দ্বিতীয়ত হলো, তোর ফোন নাম্বারটা দে, আমি যখন ফোন করব যা যা করতে বলবো তাই তাই করবি। না আপু, আমি তোমার এই শর্তে রাজি হতে পারছি না। আপুর কথা না মানলে আপু তো মা বাবার কাছে গিয়ে বলবে, তখন তো তারা আবার আমাকে অনেক মারবে। আরে না, সাথীকে আমি ম্যানেজ করেছি, ও কিছুই বলবে না তোকে। শুধু একটু ভয় দেখাবে, তুই নেহার কথায় যেন কোনো কর্ণপাত না দিস। ঠিক আছে আপু, এখন তো অন্তত আমাকে ছেড়ে দাও। ঠিক আছে চল তাহলে, তোকে নামিয়ে দিয়ে আমি বাসায় ফিরবো। আর বলতে লাগে। কথাটা বলেই নেহা স্বাধীনকে ছোট্ট একটা কিস করে। তারপর গাড়ি স্টার্ট দিয়ে পুনরায় যেতে লাগে। স্বাধীনের বাসার সামনে গাড়ি দাঁড় করাতেই স্বাধীন গাড়ি থেকে নেমে যায়।
একটা নিঃশ্বাস ফেলে অন্যদিকে নেহা তার বাসায় চলে যায়। স্বাধীনের বাড়ির ভেতরে প্রবেশ করতে দেখে তার বোন মা যায় হাত দিয়ে তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা দেখে স্বাধীন রীতিমতো ভয় পেয়ে যায়, ভয়ে ঢোক গিলতে লাগে। তারপর গুটিসুটি পায়ে যেই তার রুমের দিকে যাবে তখনই নেহা কঠোর গলায় বলতে লাগে, কই ছিলে এতক্ষণ? মানে কি বলছো এসব আপু? বলছি কই ছিলে এতক্ষণ তুই? কলেজ তো ছুটি হচ্ছে প্রায় 1 ঘন্টা হবে। শুনলাম তুই নাকি নেহার সঙ্গে তার গাড়িতে করে কই যেন গেছিস। তোকে না বলেছি নেহার আশেপাশে আর ঘেসবি না, তারপরেও আমার কথা অমান্য করে তুই নেহার সঙ্গে একই গাড়িতে ঘোরাফেরা করছিস। সরি আপু, আসলে আমাকে অনেক ভয় দেখিয়ে জোর করে গাড়িতে উঠাই। তুই কি ছোট বাচ্চা নাকি যে তোকে কেউ ভয় দেখাইছে আর তুই ভয়ে ভয়ে গাড়িতে উঠে চলেছিস? যা এখন তোর রুমে যা। আর হ্যাঁ, মা বাবা কেউ নেই, তারা গিয়েছে নানার বাড়িতে, ফিরতে একটু দেরি হবে, আজকে নাও ফিরতে পারে, তার কারণেই বেঁচে গেলি। স্বাধীন তার বোনের কাছ থেকে ছাড়া পেয়ে সোজা তার রুমে চলে আসে। রুমে সে দরজা লাগিয়ে দিয়ে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে। তারপর পোশাক পরিবর্তন করে খাটে গায়ে এলিয়ে দিতে ঘুমিয়ে পড়ে। ঘুম ভেঙে যায় বিকেলের দিকে। ফোনের শব্দে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে রং নাম্বার, তাই ফোনটা রিসিভ না করে কেটে দিয়ে পুনরায় ঘুমানোর চেষ্টা করে। তারপর কল আসে অনবরত, কল আসতেই থাকে। স্বাধীন এটা দেখে রেগে গিয়ে ফোন রিসিভ করে কানের কাছে ধরে বলতে লাগে, দেখছেন না ফোন রিসিভ করছি না, তো নিশ্চয়ই কোনো সমস্যায় আছি। আর কে আপনি? আপনি আমাকে ফোন করেছেন যে? কুত্তা, আমি তোর বউ। তোকে যখন ইচ্ছা তখন ফোন করব, তোর কাছ থেকে কৈফিয়ত নিতে যাব কেন? কিসের বউ? দেখ, রাগ উঠাস না মাথাতে। আমি নেহা। কার বউ? ও আপনি? হ্যাঁ বলুন, সে কারণে ফোন করেছেন? প্রেম করার জন্য ফোন করেছি। মানে কি বলছেন এসব? প্রেম করার জন্য আবার কেউ ফোন করে নাকি? মোবাইলে তো এখন প্রেম করে দেখিস না, সবাই কানের কাছে ধরে ঘন্টার পর ঘন্টা কথা বলে। তো আমি এটাই করতে চাচ্ছি। অবশ্য প্রেম না, স্বামীর সঙ্গে কথা বলবো, ওদের থেকে একটু অ্যাডভান্স লেভেলের। দেখেন আপু, সরি নেহা, আমি আপনাকে স্ত্রী হিসেবে মানি না, তো আপনি একদমই আমাকে স্বামী বলে ডাকবেন না। আর হ্যাঁ, আপনাকে কিছুদিন পর আমি ডিভোর্স দিয়ে দেব। নেক্সট টাইম থেকে কল করবেন না। আর আরেকটা কথা, আমাকে নিয়ে জোরাজুরি করবেন না। আপনি যা ইচ্ছা তাই করেন, আপনার কথা মতো আমি চলতে বাধ্য না। এতে আপনি যা ইচ্ছা তাই করেন, আমার নামে উল্টাপাল্টা কথা বলবেন তো সকলের সামনে যান, গিয়ে বলেন। পিচ্চি ছেলেটার আবার এত রাগ কিসের? কি হয়েছে? কেউ কিছু বলেছে তোমাকে? না, কেউ কিছুই বলেনি। আমি একটু শান্তিতে থাকতে চাই, কিন্তু আপনি তো আমার শান্তি নষ্ট করে ফেলছেন। প্লিজ আমাকে একটু একা থাকতে দেন, আর সময় মতো ডিভোর্স লেটার পেয়ে যাবেন। হ্যাঁ, তোর আপু ঠিকই বলেছে। তুই পিচ্চি না হলে নিজের স্ত্রীকে কেউ এভাবে কথা বলে? আমি তোকে বিরক্ত করি, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে তোকে আর বিরক্ত করব না। তুমি তোমার মতো চলবে আর আমি আমার মতো, যেন আমাদের মধ্যে আর কোনো সম্পর্কই ছিল না। আর কয়েকটি কথা, বাবা আরেকটা জায়গায় আমার বিয়ে ঠিক করেছে, আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না তোকে ছাড়া। তাই পৃথিবী ছেড়ে চিরতরে বিদায় নিয়েছি। ভালো থাকবি। কথাটা বলে নেহা ফোন কেটে দেয়। তারপর অনবরত কান্না করতে লাগে। কান্না করতে করতে 2টা চিঠি লিখে, একটা স্বাধীনের নামে উল্লেখ করে, আরেকটা তার বাবার নাম উল্লেখ করে। তারপর তার টেবিলের ভেতরে থাকা একটা ছুরি বের করে হাতে চালিয়ে দেয়। হিমশির রক্ত দিয়ে পুরো ফ্লোর ভিজে যায়। অন্যদিকে নেহার মেয়ে কলেজ থেকে আসার পর রুমে ঢুকেছে, সে আর বের হওয়ার নামগন্ধ নেই। নেহাকে তার রুমে ডাকার জন্য যায়, দেখে রুম লাগানো, অনবরত দরজায় নক করে পড়া, দরজা খোলা হয় না। শেষমেশে কোনো উপায় না পেয়ে নেহার বাবার কাছে চলে যায় কান্না করতে করতে। দেখোস না একটু হেনার কি হয়েছে? সে যে কলেজ থেকে সে রুমে ঢুকেছে আর দরজা খুলছে না। এত করে দরজায় কড়া নাড়ছি, কিন্তু এই পাশ থেকে কোনো সাড়া শব্দ পাচ্ছি না। আমার তো কিছুই ভালো লাগছে না। কথাগুলো নেহার বাবা তড়িঘড়ি করে নেহার দরজার সামনে আসে, কড়া নাড়তে লাগে, কিন্তু নেহার দরজা খোলে না। এটা দেখে নেহার বাবাও ভয় পেয়ে যায়। তারপরে স্টোর রুম থেকে একটা শাবল নিয়ে এসে দরজা ভাঙতে লাগে। দরজা ভেঙে দেখে ভেতরে নেহা পড়ে আছে, তার হাত দিয়ে রক্ত বের হচ্ছে। দৌড়ে গিয়ে নেহার বাবা নেহাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগে। মা, কি হয়েছে তোর? প্লিজ কথা বল আমার সঙ্গে। দেখ, তোর তাকে ইচ্ছে বিয়ে করবি, আমার কোনো মতামত নেই। কিন্তু নেহার কোনো সাড়া শব্দ নাই।
পরে তড়িঘড়ি করে নেহাকে হাসপাতালে নিয়ে যায়। নিমেষেই পুরো গ্রাম জেনে যায় কথাটা। নেহা সুইসাইড করে তে হাত কেটেছে। স্বাধীন তার বোনের কানে কথাটা গিয়ে পৌঁছায়। তারপর স্বাধীনের বোন নিজেকে অনেক ধিক্কার দিতে লাগে। শেষমেশ স্বাধীনকে নিয়ে হাসপাতালে চলে যায় নেহার কাছে। অন্যদিকে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার নেহাকে দেখে ব্যান্ডেজ করে দেয়। নেহার মা আর আব্বু দুজনেই নেহার কেবিনে বসে আছে আর অঝরে কান্না করছে। তাদের একমাত্র মেয়ে, আর সে কিনা তাদেরকে ছেড়ে চলে যেতে যাচ্ছে। এইটা ভেবেছিল। ঠিক তখনই নেহার জ্ঞান ফিরে আসে। নেহার মা গিয়ে নেহাকে উদ্দেশ্য করে বলে, মা, তুই একটা বার আমাদের কথা ভাবলি না? তুই ছাড়া আমাদের আর কেউ নেই। তুই এই কাজটা কে করে করতে পারলি? আমি তো সব কিছু মেনে নিয়েছি, তোর বাবাকে সব কিছু মেনে নেওয়ার জন্য ম্যানেজ করছি। কিন্তু কি আর হবে, যাকে আপন করতে চাই সে তো রাজি না। কথাটা শেষ হতে নেহার বাবা এসে নেহার পাশে চেয়ারে টেনে বসে বলতে লাগে, ঠিক আছে মা, তোর স্বাধীনকে পছন্দ তাই তো? তোদের বিয়ে হয়েছে, আমি বিয়েটা মেনে নিয়েছি। তুই সুখে থাকলে আমিও সুখী। তুমি এনাকে আমার কেবিন থেকে বের হয়ে যেতে বলো। আমি এনার মতো লোককে দেখতে চাই না। আমার চোখের সামনে যে কিনা নিজের মেয়ের বয়সী মেয়েকে আমার বলতেও লজ্জা হচ্ছে। নেহার কথাটা শেষ হতেই নেহার বাবা নেহার হাত চেপে ধরে বলতে লাগে। প্লিজ মা, আমাকে ক্ষমা করে দে। কথাটা শেষ না হতেই কেবিনে দরজা খুলে প্রবেশ করে স্বাধীন আর তার বোন সাথী। দরজার দিকে তাকায় সবাই। নেহার বাবা চেয়ার থেকে উঠে দৌড়ে গিয়ে স্বাধীনের বোনের পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার পা জড়িয়ে ধরে বলছি, আসলে আমার তখন মাথা ঠিক ছিল না, তাই উল্টোপাল্টা কথা বলেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও নিজের বাবা হিসেবে। আর আমি কথা দিচ্ছি, তোমাকে আমার মেয়ের মতোই এখন থেকে মানবো। কি করছেন আঙ্কেল এইসব? আমি তো আপনাকে নিজের বাবা হিসেবে মানি, কিন্তু আপনি এইসব কথা বলছেন। আমাকে নিয়ে বিশ্বাস করতে পারিনি। যা হবার তা হয়ে গেছে, এটা নিয়ে আরও ভাবতে চাই না। তারপর স্বাধীনের বোন গিয়ে নেহার সঙ্গে কথা বলতে লাগে। অন্যদিকে স্বাধীনকে দিনের এক কোনায় নিশ্চুপ দর্শকের মতো দাঁড়িয়ে থেকে মাটির দিকে তাকিয়ে কথাগুলো শুনছিল। এক এক করে নেহার সঙ্গে সবাই কথা বলছিল। কেবিন থেকে বের হয়ে যায়। সবাই চলে গেলে স্বাধীন গিয়ে দরজা আটকিয়ে দিয়ে নেহার পাশে চেয়ার টেনে বসে পড়ে। নেহা স্বাধীনকে দেখতে পেয়ে অন্য পাশ ফিরে যায়। ঠিক তখনই স্বাধীন বলতে লাগে, আমি ভালো করে জানি আমার কথা শুনেই তুমি সুইসাইড করতে গিয়েছো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। দেখো, এই যে কানে ধরছি, এই যে উঠবস করছি। তারপর বাচ্চাদের মতো আচরণ করতে লাগে নেহা। এটা দেখে ফিট পড়ে হেসে ফেলে। নেহার হাসি দেখে স্বাধীন হয়ে হেসে ফেলে। তারপর বসে নেহাকে শক্ত করে নিজের সঙ্গে জড়িয়ে ধরে। এইটা দেখে নেহা বলে, কি করছো? প্লিজ ছাড়ো, কেউ আসবে। কেউ আসবে না, দরজা লাগিয়ে দিয়েছি। কথাটা বলে স্বাধীন তার নেহার ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগিয়ে দেয়। প্রায় 5 মিনিট পর দুজনে নিজেদেরকে ছেড়ে দিয়ে হাঁপাতে লাগে।